আসসালামু আলাইকুম। পিওর পলিটিক্সের পক্ষ থেকে আপনাদেরকে সবাইকে স্বাগতম। আজকে আমরা কথা বলবো আমেরিকার একজন নিরাপত্তা বিশ্লেষকের এইমাত্র দেয়া একটা বক্তব্যের ব্যাপারে। তিনি বলেছেন, আমেরিকান নিরাপত্তা বিশ্লেষক জোসেফ সিরিন শিওন তিনি বলেছেন, আমার মনে হয় আমেরিকা এবং ইরানের এই যুদ্ধটা যতটা ইরানের শাসক পরিবর্তনের সম্ভাবনা তৈরি করেছে, তার থেকে বেশি আমেরিকার নিজের শাসক পরিবর্তনের পরিস্থিতি তৈরি করেছে। তো আমরা জানি আমেরিকা গত 28শে ফেব্রুয়ারি একটা অত্যন্ত বিতর্কিত উপায়ে একটা বিতর্কিত কর্মকাণ্ডের মাধ্যমে ইরানে অ্যাটাক করা শুরু করেছেন। এবং প্রাথমিক পর্যায়ে আমরা দেখেছি 200-র মতো নিষ্পাপ শিশু, যাদের বয়স 7 থেকে 12 বছর, তার মানে তারা শিশুই। জাতিসংঘের সনদ অনুযায়ী 18 বছর বয়স পর্যন্ত যদি শিশু হয় তাহলে তারা শিশু। তা 7 থেকে 12 বছরের শিশুরা 200-র মতো মারা গেছে তাৎক্ষণিকভাবে, এবং পরবর্তীতে সময়ে এটা মৃত্যুর সংখ্যা আরও বেড়েছে। খুব স্বাভাবিক বিষয়। একটা বোমার আঘাতে তাৎক্ষণিকভাবেই সবাই নাও যেতে পারে, পরবর্তীতে মারা যাবে। যারা পরবর্তীতে মারা যাবে হয়তো বা তাদের সংখ্যাটা এখনও আমাদের এই 200-র সাথে আর যোগ হয়নি। তো আমরা ধরে নিচ্ছি 200-র সাথে আরও অনেক শিশু, যারা নিষ্পাপ শিশু, যারা আমেরিকার আক্রমণে মারা গিয়েছেন। আমেরিকা এখন পৃথিবীর ক্ষমতার কেন্দ্রবিন্দুতে আছেন। তাদের তত্ত্বাবধানে পৃথিবীর রাষ্ট্র ব্যবস্থা, কর্মসংস্থান, অর্থনৈতিক ব্যবস্থা, বিশ্বের জ্বালানি সংস্থা এবং সকল বিষয় আমেরিকা সুপার পাওয়ার হিসেবে তার অ্যাক্টিভিটিস চালু করে রেখেছেন। কিন্তু আপনারা কি একটা জিনিস জানেন যে যেই রাষ্ট্রের সক্ষমতা যত বেশি, সেই রাষ্ট্রের একটা ছোটোখাটো দুর্বলতা, মানে তাই সেই রাষ্ট্রের দুর্বলতার পরিমাণটাও কেমন হয়? হ্যাঁ, আজকে আমরা কথা বলবো আমেরিকার একটা বড় দুর্বলতা নিয়ে। আমেরিকার সবচেয়ে বড় দুর্বলতার একটা হলো আমেরিকার মোট বৈশ্বিক ঋণ। এই ঋণের পরিমাণ হলো 38.52 ট্রিলিয়ন ডলার। আমরা হয়তোবা সংখ্যার অঙ্কে আমরা বুঝি না ট্রিলিয়ন ডলার জিনিসটা কি। আমরা জানি $1 মিলিয়ন মানে অলমোস্ট 13,000 কোটি টাকা, এই 13 কোটি টাকা। $1 বিলিয়ন মানে তার 13 দিয়ে গুণ, তার 1000 দিয়ে গুণ, তার মানে 13,000 কোটি টাকা। যদি আমরা এই টাকাটাকে আবার 1000 দিয়ে গুণ দিই, তখন সেটা ট্রিলিয়ন ডলারের ইকুইভ্যালেন্ট হবে। আর ঠিক এটাকে 38.52 দিয়ে গুণ করলে আমেরিকার টোটাল ঋণের পরিমাণ হবে। এবং আপনারা জানেন হয়তো বা অলরেডি এই 10 দিনের যুদ্ধে আমেরিকার গভর্নমেন্ট মোরলেস $100 বিলিয়ন মতো তাদের টোটাল যুদ্ধের ব্যয় হয়ে গেছে। $100 বিলিয়ন, এটা অনেক টাকা। এবং এই যুদ্ধ আগামী কতদিন ধরে চলবে, কত ঘন্টা ধরে চলবে, আমেরিকার কতগুলো অস্ত্র নষ্ট হবে, ইরানের কত মানুষ মারা যাবে, আমেরিকার কত সোলজার মারা যাবে, এই ব্যাপারে কারোর কোনো ফরকাস্ট করার কিংবা পূর্বে যে আমরা অনুমান করব কিংবা অনুধাবন করব, সেই অবস্থাও আমাদের নেই। তো আমি যেটা বিশ্বাস করি, আমেরিকা এখন এমন একটা পরিস্থিতিতে গিয়ে পৌঁছেছে যে আমেরিকা চাইলেও এই যুদ্ধ থেকে কামব্যাক করতে পারবে না, যদি না ইরানের সন্তুষ্ট হওয়ার মতো এমন কোনো ঘটনা ঘটে। এখন ইরানের সন্তুষ্ট হওয়ার মতো কি হতে পারে? ইরানের সন্তুষ্ট হওয়ার মতো ওরা যদি চায় যে মধ্য এশিয়া, এই মিডল ইস্ট থেকে আমেরিকার সকল ঘাঁটি উইথড্র করে নেবে, এটাও হতে পারে ইরানের সর্বোচ্চ লক্ষ্য অর্জন। আবার এটাও হতে পারে নেতানিয়াহুর মৃত্যুর মাধ্যমে এই যুদ্ধের পরিসমাপ্তি হতে পারে। ন্যূনতম লক্ষ্য অর্জনের মাধ্যমে ইরান তার আক্রমণ থামিয়ে দিতে পারে। এখন আমেরিকা এই মুহূর্তে যেটা চাচ্ছে যে কোনো উপায়ে, যে কোনো পরিস্থিতিতে, যে কোনো একটা সিচুয়েশন তৈরি করে কোনোভাবে এই যুদ্ধটাকে থামিয়ে দেওয়া যায় কিনা। কারণ যুদ্ধ শুধুমাত্র বন্দুকের গুলি চালানোর মাধ্যমেই নয়, যুদ্ধ অনেক সময় সাপ্লাই চেইনের শক্তিতে টিকে থাকে। আর এই সাপ্লাই চেইন ইরানের আমেরিকার তুলনায় অনেক বেশি শক্তিশালী। কারণ ইরানের মাটির নিচেই ফ্যাক্টরি, আর মাটির উপরে যুদ্ধক্ষেত্র। তারা মাটির নিচ থেকে উৎপাদন করতেছে, মাটির উপরে যুদ্ধ করতেছে। তার মানে এদের সাপ্লাই চেইন নিয়ে খুব বেশি সমস্যা হওয়ার কথা না, এবং আপাতত দৃষ্টিতে সমস্যাও নেই।
কিন্তু সেই ক্ষেত্রে আমেরিকার এবং ইসরায়েলের অধিকাংশ যুদ্ধের সমরাষ্ট্রের যে ইকুইপমেন্টগুলো, এই ইকুইপমেন্টগুলো আসতেছে বিশ্বের বিভিন্ন জায়গা থেকে। এই বিভিন্ন জায়গা থেকে আসা যে যুদ্ধাস্ত্রগুলো, সেগুলো এসে পৌঁছানো এবং এসে পৌঁছানোর আগেই তা খরচ হয়ে যাওয়ার সম্ভাবনা, বিপদকালীন সময়ে সেটাকে কাজে লাগানো এবং ন্যূনতম একটা স্টক মজুদ রাখা, যেন ক্রুশিয়াল মোমেন্টে, ক্রিটিক্যাল টাইম ম্যানেজমেন্টের জন্য যেন একটা ন্যূনতম একটা স্টক রাখা, যেই স্টক দিয়ে যেন সর্বশেষ শেষ শেষ যুদ্ধটা পরিচালনা করার জন্য যেন ওই স্টকটা থাকে। এখন তাদের সবসময় এটা মেনটেন করা লাগতেছে। অথচ ইরান কিন্তু এই প্রবলেমটাতে এখনো পর্যন্ত, এই সাপ্লাই চেনের এই প্রবলেমটাতে পড়েনি। ইরান লম্বা সময় যুদ্ধ করার জন্য প্রস্তুতি নিয়ে গিয়েছে বিগত অনেক বছর ধরে। এখানে কেন আমি এই কথাটা বললাম যে ইরান হয়তোবা তার লক্ষ্যের ভিতরে একটা লক্ষ্য হতে পারে আমেরিকার সকল ঘাঁটি নিউট্রালাইজ করে দেয়া। অলরেডি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার কথা যদি আপনারা বলেন, সেক্ষেত্রে অলরেডি ইরান অনেকটাই নিউট্রালাইজ করে ফেলেছে। তো আমরা শুধু জাস্ট একটা জিনিস দেখব যে আমেরিকার কোন কোন ঘাঁটিতে কি পরিমাণে সেনাবাহিনীর উপস্থিতি আছে। আমরা জানি আমেরিকার সিরিয়াতে তার যে সেনাঘাঁটি আছে, সেই সেনাঘাঁটি থেকে 2000-এর মতো সেনা মজুদ আছে। অফিসিয়ালি ডিক্লেয়ার্ড, অঘোষিত সেনাবাহিনী কি পরিমাণে আছে সেটা আমেরিকার কর্তৃপক্ষ কিংবা অন্যান্য রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থারাই হয়তো বা জানেন। ইরাকে আছে, যেটা হলো যে ইরানের ঠিক পার্শ্ববর্তী, মানে ইরানের ঠিক পশ্চিমে যে দেশটা, ইরাকে আছে 3000-এর মতো সেনা। জর্ডানে আছে 3000-এর মতো সেনা। সৌদি আরবে আছে 4500 সেনা। জিবুতি, আফ্রিকার দেশ, জিবুতিতে একটা আমেরিকার সেনাঘাঁটি আছে, সেখানে আছে 4500 সেনা। ইরানের সবচেয়ে দক্ষিণের প্রতিবেশী ওমানে আছে 500 সেনা। কাতারে আছে 13,000 সেনা। বাহরাইনে আছে 9,000 সেনা। কুয়েতে আছে 13,000 সেনা। তো আমরা যেটা দেখতে পাচ্ছি যে অনেক ছোটোখাটো রাষ্ট্রের সব টোটাল সেনাবাহিনীর যে সংখ্যা, মানে পৃথিবীর সবচেয়ে দুর্বলতম সেনাবাহিনীর যে রাষ্ট্রের যে সেনাবাহিনীর যে সংখ্যা, ওই পরিমাণে সেনাবাহিনী আমেরিকা ইরানের শুধু পশ্চিম এবং উত্তর পশ্চিম, দক্ষিণ এবং পশ্চিম অঞ্চলে এরা মোতায়েন করে রেখেছে। এবং মজার বিষয় হলো মুসলমানদের অনেক বড় একজন মিত্র, ইরানেরও একজন মিত্র, তুরস্কের